এর অর্থ দেবী, এরা কি তবে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে কাজ করছে? কিন্তু সে পথ তো হিংসাশ্রয়ী। অহিংস পথেই তো ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নির্বাচিতরা। তবে এটাই তো সবচেয়ে বড় প্রহসন তারক। এই কারণেই তো বলা, শত্রুর মনে পার্থিব কোনো বস্তুর প্রতি লোভই কাজ করছে না যা দিয়ে তাকে প্রতিহত করা সম্ভব। সোনা দানা, হিরে, জহরত, ক্ষমতা, ঐশ্বর্য, তুচ্ছ এই মানবিক প্রবৃত্তিগুলির ঊর্ধ্বে উঠে গিয়েছে এদের জাগতিক সত্তা। এদের একমাত্র লক্ষ্য অবিচার রোধ। একটা প্রশ্ন ছিল মিস্টার কুইন। হিমালয় আত্মার পাদদেশে ছড়িয়ে থাকা পার্বত্য প্রভিন্সগুলোতে ডাইনির গল্পকথা, লোকগাথা, প্রবাদ এই বিষয়গুলি সহস্রাব্দ প্রাচীন, হয়তোবা তার থেকেও পুরনো। আর হিমাচল প্রদেশের এই বিশেষ প্রভিন্সগুলোতে তো এই জনশ্রুতিগুলি যেন সরাসরি বইয়ের পাতা থেকে উঠে এসে জীবন পেয়েছে বলা চলে। আপনারা এখানে এতদিন রয়েছেন, এখানে প্রতি সপ্তাহে একটি করে ডাইনি আবিষ্কার হয়। আমি বলতে চাইছি এই প্রবাদগুলো এবং একে ভিত্তি করে এখানে যে ডাইনি প্রথা রমরমা, এই বিষয় তো আপনাদের সবকিছুই জানবার কথা। তাহলে আপনারা সকলে হঠাৎ এত ব্যস্ত হয়ে পড়েছেন কি জন্য, তা আমি জানতে পারি? পাশে বসে রমানাথ বিনীতভাবে প্রশ্নটি সরাসরি ছুড়ে দিলেন সামনে বসা ম্যাজিস্ট্রেট অলিভার কুইনের দিকে। পাশে চুপচাপ বসে কথাবার্তা শুনছিলেন তারকেশ্বর, কিন্তু বিশেষ কিছু বলছিলেন না তিনি। রমানাথের সান্নিধ্যে ইংরেজি ভাষাটিতে এখন অনেকটাই সরগর হয়েছেন তিনি। এর জন্য কলকাতাতেও বেশ কয়েক মাস থাকতে হয়েছে তাকে, যদিও কথ্য ভাষাটায় এখনও সেরকম সরগর হতে পারেননি। এই কারণেই রমানাথ এখনও দোভাষীর কাজটা করে যাচ্ছেন। তবে সুখের বিষয়, কথা বুঝতে এখন আর সেরকম সমস্যা হচ্ছে না তারকেশ্বরের। রমানাথের প্রশ্নে চুপ করে বসে রইলেন ম্যাজিস্ট্রেট কুইন। একটু অপ্রস্তুত ভঙ্গি ফুটে উঠল তার হাবে ভাবে। তাকে চুপ করে বসে থাকতে দেখে এবারে একবার গলা খাঁকড়ে উঠলেন তার পাশেই বসা কর্নেল হকিন্স। একবার নিজের ওপরওয়ালার দিকে তাকিয়ে নিয়ে মাথা ঘুরিয়ে তিনি বললেন, আমি দুঃখিত মিস্টার চক্রবর্তী ও মিস্টার শিকদার। আমাদের প্রথমেই উচিত ছিল সম্পূর্ণ বিষয়টি আপনাদের জানানো, কিন্তু বিষয়টি এতটাই অস্বস্তিকর এবং অলৌকিক যে... এতটা বলেই একটু চুপ করলেন কর্নেল। এই সুযোগে রমানাথ বিনীত গলায় বললেন, একজন হাইল্যান্ডার এবং যুক্তিবাদী বিশ্বের মানুষ হিসেবে আপনারা যে অস্বস্তি বোধ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা কর্নেল। কিন্তু ডাক্তার যদি রোগীর সমস্যা সম্পূর্ণ না জানেন, তবে তিনি চিকিৎসা করবেন কি করে? আপনি নির্দ্বিধায় বলুন, কি ঘটেছে এখানে? কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আমি যতদূর জানি তা আপনাকে বুঝিয়ে বলতে চেষ্টা করব মিস্টার চক্রবর্তী, কিন্তু পুরো বিষয়টি এখনো আমার কাছে ঠিক স্পষ্ট নয়। বিবরণগুলি ধোঁয়াময়, অস্পষ্ট। যাই হোক, যেটা জানি তাই বরং বলি। বিভিন্ন কারণবশত ব্রিটিশ গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছেন এখানকার পার্বত্য অঞ্চলগুলিতে বিভিন্ন জায়গায় মিলিটারি চেকপোস্ট এবং সামরিক কেন্দ্রগুলি স্থাপন করতে। বিভিন্ন সময়ে এই অঞ্চলগুলিতে সার্ভেয়াররা এসে সার্ভে সেরে গিয়েছেন। রিপোর্ট জমা পড়েছে আমাদের মূল দপ্তরে। সেই সব রিপোর্টগুলির ওপর ভিত্তি করে বেশ কয়েকটি জায়গা নির্বাচন করা হয়েছে যেখানে সদর ঘাঁটি নির্মাণ করা সম্ভব। বলাই বাহুল্য, হিমাচল প্রদেশের সিডার গাছের ছাওয়া
ধাঙ্গিরি অঞ্চলটি সেই নির্বাচিত স্থানগুলির মধ্যে একটি। অন্তত প্রাথমিক পর্যায়ে দেখে তাই মনে হয়েছিল কর্তৃপক্ষের। কিন্তু সবুজ বনবীথির আড়ালে যে কতটা হিংস্রতা লুকিয়ে থাকতে পারে তা টের পাওয়া গেল নির্মাণকারী দলটি ক্যাম্প তৈরি করবার পর। এই বিষয়ে বিস্তারিত কিছু বলবার আগে এই জায়গাটি সম্পর্কে কিছুটা ইতিহাস বলে নিই আগে। আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে ঢোকবার আগে এই অঞ্চলের ইতিহাস আপনাকে বর্তমান পরিস্থিতিটা কিছুটা বুঝতে সাহায্য করবে। ধাঙ্গিরি অঞ্চলটি কিন্তু গোড়া থেকেই প্রসিদ্ধ ডাইনিদের রমরমার জন্য। ভূত প্রেত তন্ত্রমন্ত্র আর অলৌকিকতা যেন এখানে জীবিতদের সাথে পাশাপাশি হাত ধরাধরি করে চলে। হিমাচল প্রদেশের এই অঞ্চলটি অবশ্য জনবিরল, যদিও এর আশেপাশের অঞ্চলগুলিতে লোকবসতি স্বাভাবিক। আমরা অনুসন্ধান করে যা বুঝতে পেরেছি, বিবিধ কারণে এখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন, ফলে স্বাভাবিক কারণে লোক সরে গিয়েছে এখান থেকে। কিন্তু ধাঙ্গিরির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন অবশ্য সে কথা মানতে নারাজ। তাদের বক্তব্য, গত শতাব্দীতে ঘটে যাওয়া ভয়াবহ মিউটিনির কয়েক দশক পর থেকেই ধাঙ্গিরি সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। দিনের বেলা এখানে তাও কাউকে খুঁজে পাওয়া গেলেও সূর্যাস্তের পর সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় আস্ত এলাকাটি। একটা কুকুরও ঢুকতে চায় না ওইখানে। আর মন্দির বা সেটি ঘিরে দাঁড়িয়ে থাকা জঙ্গলটিতে দিনে বা রাতে কখনোই না। মন্দির? ধাঙ্গিরি ব্লকটির মাঝামাঝি সিডার গাছে ঘেরা একটি গভীর অরণ্য রয়েছে। সেখানে মাঝামাঝি অঞ্চলে একটি নাতি উচ্চ পাহাড় রয়েছে। বিশাল একটি তৃণভূমি অতিক্রম করে। ওই পাহাড়ের নিচেই রয়েছে একটি গুহা মন্দির। সম্ভবত হিন্দুদের পুরাণের কোনো দেবীকে উদ্দেশ্য করেই নির্মাণ করা হয়েছে ওই মন্দির। 1553 সাল নাগাদ জনৈক মহারাজ বাহাদুর সিং এর ব্যবস্থাপনায় ওই মন্দির তৈরি হয়। জনশ্রুতি ওই মন্দিরকে কেন্দ্র করেই গত শতাব্দীর মাঝামাঝি সময় থেকে এই উৎপাত শুরু হয়েছে। টেবিলের ওপর একটি জাবদা ফাইল রাখা ছিল। এবারে সেটি ঘেঁটে কয়েকটি পৃষ্ঠায় দ্রুত চোখ বুলিয়ে নিয়ে কর্নেল হকিন্স দুজনের দিকে তাকিয়ে আবার বলতে লাগলেন, পেয়েছি। সেপয় মিউটিনির পর 1870 সালের আশেপাশে মোট 19টি গ্রাম ছিল ধাঙ্গিরি ব্লকে। এই গ্রামগুলির সবকটি আগে ছিল বেলগাঁও নিবাসী জমিদার তেজা সিং বলে জনৈক ব্যক্তির মালিকাধীন। কিন্তু 1857 সালের সেপ্টেম্বর মাস নাগাদ পলাতক একদল সেপয়ের ভয়ঙ্কর আক্রমণের মুখে পড়ে সপরিবারে মারা যান তেজা সিং, তার স্ত্রী, এক পুত্র আর 3 কন্যা সমেত তারা সকলেই। তার প্রয়াণের পর দেওয়ানের কর্তৃত্ব চলে যায় পাশের লখনপুর এস্টেটের জমিদার রতন সিং এর কাছে। ইনিও অবশ্য বেশি দিন ওই বিপুল ভূসম্পত্তি ভোগ করতে পারেননি। 1870 সাল নাগাদ ভারী রহস্যজনকভাবে সপরিবারে মারা পড়েন ইনিও। এনার নিজস্ব এস্টেটটিতে এখনো লোক বসতি থাকলেও ধাঙ্গিরি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই ভৌতিক গল্পের শেষ অধ্যায়ের মতো। বিপুল সম্পত্তি কর্নেল, আপনাদের পরিসংখ্যান যদি ঠিক হয়
তবে তো বেলগাঁওয়ের জমিদার তেজা সিং বলতেন তো, হ্যাঁ, এনার অধীনে তো ছিল মাত্র 19টি গ্রাম। সংখ্যাগত দিক দিয়ে তো এই অঞ্চলটিকে খুব একটা সমৃদ্ধ বলে মনে হয় না। আপাত দৃষ্টিতে দেখলে আপনি ঠিকই বলেছেন মিস্টার শিকদার, কিন্তু ধানগিরির সমৃদ্ধি কিন্তু কয়েক ঘর আদিবাসী দিয়ে মাপা যাবে না। খাজানা এই ব্লকের বা তৎকালীন এস্টেটের একমাত্র উপার্জনের পথ ছিল না। বেলগাঁও তথা ধানগিরির সমৃদ্ধির মূলে ছিল এখানকার বনজ ও কৃষিজ সম্পদ, যা ইন্ডিজের বিভিন্ন প্রভিন্সে পৌঁছে যেত এত বড় দেশটির বিভিন্ন চাহিদা পূরণে। তাছাড়া এখানকার খনিজ সম্পত্তিও অঢেল। বিভিন্ন প্রভিন্স থেকে প্রসপেক্টররা দৌড়ে আসতো এখানে। বাণিজ্যের হার ছিল সর্বোৎকৃষ্ট। আশেপাশের এস্টেটগুলির নজর ছিল ধানগিরির ওপর। জমিদার রতন সিং নিজেও তো বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন ঘুরপথে এই এস্টেটটিকে কবজা করতে, পারেননি। প্রকৃতির অঢেল আশীর্বাদ ছিল জায়গাটির ওপর, শেষ রক্ষা হয়নি যদিও। যাক, মোদ্দা কথা হলো, কোনো এক আতঙ্কের আবহে দীর্ঘ প্রায় 40 বছর ধরে ফাঁকা পড়ে রয়েছে ধানগিরি তার ঐশ্বর্য বুকে ধরে রেখে। কেন্দ্রবিন্দুতে একটি রহস্যময় মন্দির নেই। গত 40 বছরে এই অঞ্চলে কোনো উপদ্রব শোনা যায়নি। সকলেই ধরে নিয়েছিল শান্ত হয়ে গিয়েছে এই অঞ্চলের বুকে ঘুরতে থাকা অশুভ শক্তিগুলি, চলে গিয়েছে তারা জায়গাটি ছেড়ে। আমরা এই অঞ্চলে প্রথম দিন ক্যাম্প করতে আসবার সময় কিছু বয়স্ক লোক আমাদের বারণ করেছিলেন বটে এখানে কিছু না করতে, কিন্তু মূলত নবীন প্রজন্মের উৎসাহে আমরা নিরস্ত হইনি। শুরু করি সদর ঘাঁটি নির্মাণের কাজ। আর এখানেই এই প্রথম আমাদের যুক্তিবাদী মন ধাক্কা খায় অলৌকিকতার কঠিন দেওয়ালে। এই অবধি বলে একটু দম নিলেন কর্নেল হকিন্স। বোধহয় ভেবে নিলেন কি বলতে হবে। বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, গন্ডগোলটা শুরু হয়েছিল কয়েকটি গবাদি পশুর মৃত্যু দিয়ে। প্রথম রাতের পর সকালে উঠে বেশ কয়েকটি মৃত পশু পাওয়া যায় ক্যাম্প চত্বরে। প্রত্যক্ষদর্শীদের বয়ান ছিল রাত্রে গরুগুলি ডেকে উঠেছিল আচমকা কয়েক মুহূর্তের জন্য। ওখানে পোস্টেড লোকালরা সাহেবদের বারণ করে রাত্রে বাইরে বেরোতে, তাতেই বেঁচে যায় ওরা। ওই ঘটনার পর স্থানীয় প্রবীণদের দলটি ওখানে উপস্থিত সকলকেই চলে যেতে বলেন। তাদের বক্তব্য ওটা নাকি একটা সাইন, সংকেত ওখান থেকে মানুষদের সরে যাওয়ার জন্য। কিন্তু আমাদের ব্রিটিশ অফিসাররা সরতে চাননি অকুস্থল থেকে। তারা চেয়েছিলেন একটি ডিটেইলড ইনভেস্টিগেশন হোক, কিন্তু ওরা ওখান থেকে সরে এলেই বোধহয় ভালো করতেন। সামনের মোটা ফাইলটার ভিতর একটি আলোকচিত্র ছিল। এই বিষয়টির সাথে তারকেশ্বর খুব সম্প্রতি পরিচিত হন কলকাতায় এসে। গড়ের মাঠের ধারে তিনি দেখেছেন ক্যামেরা নামক ওই বিচিত্র বস্তুটিকে। 3টে ঠ্যাঙের উপর ভর করে ঢাউস একখানা বেঢপ যন্ত্র, তাতে কালো কাপড় দিয়ে ঢাকা দেওয়া। একজন সাহেব সুট করে মাথাটা গলিয়ে দিলেন কালো কাপড়ের ভেতরে। পাশেই দাঁড়িয়ে আরেকজন ঢ্যাঙা সাহেব, হাতে বাক্সের মতো কি একটা যন্ত্র নিয়ে। প্রথম সাহেব এবারে কালো কাপড়ের মধ্য থেকে রেডি বলে চেঁচাতে
দ্বিতীয়জন কি একটা বোতাম টিপতেই বিরাট আলো বেরিয়ে আসে বাক্সের ভেতর থেকে। এর ফলে ক্যামেরার সামনে দাঁড়ানো ব্যক্তি বা বস্তুর হুবহু ছবি নাকি উঠে যায় ওই ক্যামেরা নামক যন্ত্রে। এখন ওই রকমই একটি ছবি বা আলোকচিত্র একটি দীর্ঘশ্বাস ফেলে কর্নেল হকিন্স ফাইল থেকে বের করে আনতে এই প্রথম সেটি কাছ থেকে দেখলেন তারকেশ্বর। একজন আহত রোগী শুয়ে রয়েছেন হাসপাতালের বিছানায়, মাথায় পট্টি জড়িয়ে। দিব্যি ছবি, অন্তত হাতে আঁকা ছবির থেকে শতগুণ ভালো। বেডে যে ব্যক্তিটিকে আপনি দেখছেন তার নাম লরেন্স মার্টিন। ইনি একমাত্র ব্যক্তি যিনি বেঁচে রয়েছেন। নয়তো আস্ত অ্যাক্সিলিয়ারি ক্যাম্পের জনা 10 অফিসার ও 20 জন স্থানীয় কর্মীর মধ্যে আর কেউ বেঁচে নেই। এতজন লোকের একসাথে মৃত্যু কিভাবে? সেটা তো কখনোই জানা সম্ভব নয়। একজন লোকের বয়ানের উপর ভিত্তি করে কোনো পূর্ণাঙ্গ রিপোর্ট ওইভাবে পেশ করা সম্ভব নয়। লরেন্সের ডিউটি ছিল ক্যাম্পের সামনের দিকে। আন্দাজ রাত্রি 12টা নাগাদ ও বলে হঠাৎ যেন সামনের দিক থেকে দমকা হাওয়ার একটা প্রবল ঝাপটা এসে ওকে ধাক্কা মারতে ঢাল সামলাতে না পেরেও পড়ে যায়। পতনের বেগ এত বেশি ছিল যে পেছন দিকে উড়ে এসে কাঠের রেলিংয়ে ওর মাথা ঢুকে যায়। তাতেই ও অজ্ঞান হয়ে যায়। ভোর অব্দি ওর জ্ঞান ফেরেনি। জ্ঞান ফিরতে দেখে আস্ত ক্যাম্পের সকলেই শেষ, কেউ বেঁচে নেই সেই টিমে। এরপরই ও ফিরে আসে কোনো মতে টলতে টলতে ওখান থেকে। প্রায় 10 মাইল দূরে কুলুতে আমাদের সদর দপ্তরে। এখন ও ওখানেই আছে। আপনারা দেহগুলো খুঁজে মৃত্যুর সম্ভাব্য কারণ কিছু জানতে পারলেন? হ্যাঁ এবং না, দুটোই এক্ষেত্রে খেটে যায়। যেদিন লরেন্স ফেরত আসে সেদিন সূর্যাস্তের আর বেশি বাকি ছিল না। ফলে সেদিন ব্যবস্থা করে তৎক্ষণাৎ যাত্রা করা আর সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু পরের দিন সূর্যোদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি। ওখানে গিয়ে যা দেখেছিলাম, চোখ কপালে উঠে গিয়েছিল আমাদের। কর্নেল হকিন্স যেন শিউরে উঠেছিলেন কথা বলতে গিয়ে। বোধহয় দগদগে সেই স্মৃতিতে খুঁচিয়ে অজান্তে ঘা করে ফেললেন তিনি। স্থির হতবাক চোখে দূরের দিকে তাকিয়ে তিনি বললেন, আমরা গিয়েছিলাম পরদিন সকালের দিকে। প্রত্যাশা মতো এই ক্যাম্প পুরো ফাঁকা ছিল। সেখানে বিস্ময়ের কিছু ছিল না, কিন্তু আমরা প্রত্যেকে কেঁপে উঠেছিলাম বিশাল ক্যাম্প ঘরটির ভেতরের অবস্থা দেখে। যেহেতু ওটা একটি অস্থায়ী ক্যাম্প ছিল, তাই সবকিছুই ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় দিনের কাজের শেষে কর্মীরা কোনো মতে মাথা গোঁজবার জায়গাটিকে তৈরি করতে পেরেছিল মাত্র। বিরাট একটা টানা কাঠের বাড়ির মধ্যে পার্টিশন করে একদিকে অফিসাররা আর একদিকে স্থানীয় নেটিভদের থাকার জায়গা হয়েছিল। জায়গাটাই এমনিতে শান্তিপূর্ণ, তাই বাইরে থেকে কোনো আক্রমণ হওয়ার কথা নয়। এই কারণেই সকলে রয়ে গিয়েছিলেন সাইটে। কথা ছিল 1 সপ্তাহ পর আরো বড় কর্মী আর অফিসারদের একটি দল যাওয়া। যাই হোক, ওখানে আমরা পৌঁছে দেখি। একটু চুপ করলেন তিনি। একবার ঢোক গিলে নিজেকে একটু যেন গুছিয়ে নিয়ে সামরিক অফিসারটি বললেন, ক্যাম্প ঘরটি মোটের ওপর অক্ষতই ছিল। এখানে বাইরে থেকে সেরকম কোনো গন্ডগোল চোখে পড়েনি। আমরা ওইখানে গিয়ে পৌঁছতে প্রথমেই যে বিষয়টি আমাদের স্বাগত জানালো তা হলো ভয়ঙ্কর এক দুর্গন্ধ আর অজস্র মাছির অশুভ গুঞ্জন।
মূল বারান্দাটা অতিক্রম করে যখন আমরা ঘরে ঢুকলাম, দেখলাম গোটা ঘরটি লণ্ডভণ্ড বিপর্যস্ত। আমাদের প্রতিটি কর্মী ভেতরে পড়ে রয়েছে মৃত অবস্থায়। প্রতিটি কর্মী মৃত, দেহে নখরের ক্ষত আর বড় বড় আঘাত নিয়ে শুয়ে রয়েছে দেহগুলি, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে, বিভিন্ন ভঙ্গিমায়। এদের সকলেরই কিন্তু ওখানে থাকবার কথা ছিল না। কয়েকজন গার্ডসের দেহ গাদাগাদি করে পড়েছিল মৃতদের দলে, যাদের আউটার পেরিমিটার গার্ড দেওয়ার কথা। এদের দেহগুলি ঘরের ভেতর থেকে উদ্ধার হলো বটে, কিন্তু এদের অস্ত্রগুলি উদ্ধার হলো ঠিক সেই জায়গা থেকেই যেখানে তাদের পজিশন থাকবার কথা। আর দেহগুলি, দেহে নখরের আঘাত ছাড়াও এদের গোটা শরীরটা জুড়ে যে অসংখ্য ক্ষতচিহ্ন উদ্ধার হয়েছে, তাতে মনে হয় যেন একরাশ পোকা ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়েছে এদের। এই ক্ষতগুলোই সম্ভবত ভিতর থেকে পচন আরো ত্বরান্বিত করেছে, নয়তো একদিনের বাসি মরা থেকে এতটা দুর্গন্ধ বেরোতে পারে না। মিস্টার চক্রবর্তী, বিশেষ করে হিমালয়ের ঠান্ডা আবহাওয়ায় কোনো দেহ এত দ্রুত পচে না। বর্ণনা দিতে গিয়ে এই অবধি বলে থেমে গেলেন কর্নেল হকিন্স। বোধহয় ঘটনার বীভৎসতা চোখের সামনে ভেসে ওঠায় আর এগোতে পারলেন না তিনি থেমে যেতে এবারে ম্যাজিস্ট্রেট কুইন সাহেব বলে উঠলেন, ওয়েল, বিষয়টি যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধানগিরি অঞ্চলে পাহাড়ি লেপার্ডসদের সংখ্যা অত্যন্ত বেশি। প্রথম দিকে আমার সন্দেহ ছিল এদের ওপর, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলি আমার ধারণা বদলে দেয়। মৃতদেহগুলির কোনোটিতেই কিন্তু দাঁত বসানোর কোনো চিহ্ন নেই, যা অত্যন্ত অস্বাভাবিক। তাছাড়া দেহগুলি এরকম এক জায়গায় টেনে এনে গাদাগাদি করে এরা ফেলে রাখবে কেন? এটা তো লেপার্ডসদের সাধারণ আচরণ নয়। ওরা তো শিকার লুকিয়ে রাখে কোনো নিভৃত জায়গায় পচিয়ে পরে মাংসটা খাওয়ার জন্য, এবং সেই লুকিয়ে রাখার জায়গাটি জঙ্গলে হবে এটাই স্বাভাবিক। ঘরে কেন? মৃতদেহগুলিকে কোনো পোকার দল এসে খেয়েছিল এটা প্রমাণিত। শরীর জুড়ে ক্ষতচিহ্নগুলি সেদিকে ইঙ্গিত করে, কিন্তু কোন জাতের পোকা এগুলি? পোকার কামড়ে দেহের পচন ত্বরান্বিত হচ্ছে এরকম অদ্ভুত কোনো প্রজাতির পোকার নাম বা চেহারা কেউই কিছু বলতে পারছে না কেন? এর অর্থ কেউই কিছু জানে না পোকাটি সম্পর্কে। তবে একজন বৃদ্ধ একটা কথা বললেন। কি কথা বলুন তো? 1870 সালের একটি ঘটনার কথা। আজ থেকে প্রায় 45 বছর আগে লখনপুরা এস্টেটের কিছু কাঠুরিয়া কাঠ কাটতে যান ধানগিরি ফরেস্টের বিশেষ একটি অংশে, যেখানে ভারী সিডার কাঠ পাওয়া যায় অঠেল। এই অঞ্চলটিতে আগেও কাঠুরিয়ারা কাঠ কাটত। একটি পরিত্যক্ত সরাইখানাও রয়েছে ওই চত্বরে। ওই ভাঙাচোরা সরাইখানার ভেতরেই উদ্ধার হয় এরকম বেশ কয়েকটি মৃতদেহ। ওখানে পাওয়া দেহগুলিতে অবশ্য কোনো নখের আঘাত মেলেনি, কিন্তু বিশেষ কোনো পোকার আক্রমণেই ওই কর্মীদের যে মৃত্যু হয়েছে এই বিষয়টি কনফার্ম করেন ওই বৃদ্ধ। এমনকি ক্ষতচিহ্নগুলো দেখে তিনি চিনতে পারেন। সরাইখানায় আগের দিন রাতে মৃত মানুষদের দেহগুলি পরদিন সকালে যখন গ্রামে ফিরিয়ে আনা হয়,
সেই সময় তিনিও দেখেছিলেন সেগুলির গায়ে একই রকম ক্ষতচিহ্ন। এর অর্থ দাঁড়ায় যে পোকাগুলো সরাইখানার ভেতরে জড়ো হওয়া মানুষগুলোকে সেদিন আক্রমণ করেছিল এতগুলো বছর আগে, সেই একই প্রজাতির পোকা হাল আমলে আক্রমণ করে হাল আমলে ক্যাম্পের ভেতরে থাকা লোকজনকে। ইউ আর রাইট মিস্টার শিকদার, কিন্তু এই পোকাদের কেউ চেনে না বা চোখে দেখেননি কখনো। নিজেদের ভয়ঙ্করতা আর নির্মমতা নিয়ে সেগুলি লুকিয়ে রয়েছে হিমালয়ের কোনো এক অজ্ঞাত স্থানে, বংশবৃদ্ধি করে নিজেদের সংখ্যাও বাড়িয়ে নিয়েছে, কিন্তু কেউ চোখে দেখেননি সেগুলিকে। এটা কি বাস্তব নাকি এর নেপথ্যে অন্য কিছু? By the way, we digged out a ghost from nowhere, gentlemen. ওই বৃদ্ধটি আমাদের জানান 45 বছর আগের ওই অভিশপ্ত রাতে সরাইখানা ম্যাসাকারের একমাত্র জীবিত সাক্ষী এখনো বেঁচে আছেন। আমরা তার খোঁজও নিয়েছি। কথা বলতে বলতে টেবিলের উপর রাখা মোটা ফাইলটি হাতড়ে একটি পৃষ্ঠা খুলে ভালো করে তা পড়ে নিয়ে কুইন সাহেব বললেন, এই যে, এর নাম বিলাল, আদিবাড়ি ধাঙ্গেরি লাগোয়া লখনপুরা স্টেটে। বর্তমানে অবশ্য ইনি থাকেন ছামলা নামক একটি গ্রামে, জায়গাটি কুলু থেকে সোজা 30 কিলোমিটার দূরে। বর্তমানে প্রায় অথর্ব, চলতে ফিরতে বিশেষ পারেন না, বাড়িতেই থাকেন বেশিরভাগ সময়। প্রায় সমস্যা আছে, খুঁড়িয়ে হাঁটেন, বিয়ে থা করেননি। এর বয়ান অনুযায়ী ওই রাত্রে নাকি আচমকা ওদের ওপর ভয়াবহ আক্রমণ হয়। ওই অঞ্চলে সেই সময় ডাইনিদের ভয়াবহ উপদ্রব বাড়ায় শেষ পর্যন্ত লখনপুরার জমিদার রতন সিং 3 জন উইচ হান্টারকে নিয়োগ করেন ডাইনি মারতে। জমিদারের 10 জন গার্ড পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল ওই 3 জনকে। দূর থেকে ওদের পথ দেখিয়ে দিয়ে ওই 10 জন অপেক্ষা করছিল ভাঙা সরাইখানার ভিতর। ওই 3 জনের মধ্যে সামাদ নামে একজন ব্যক্তি সরাইখানায় ফিরে আসেন। তারপর সকলের চোখের সামনে পড়ে গিয়ে মারা গেলে ওর শরীর থেকে নাকি বেরিয়ে আসে ভয়াবহ ওই পোকাদের দল, ঝাঁক বেঁধে। একে একে মারা যায় মানুষদের দলের প্রত্যেকে। এই পোকাগুলির আক্রমণের ধরনটি অদ্ভুত। মানুষদের মুখ, নাক, কান দিয়ে এই পোকাগুলি ঢুকে পড়ে শরীরের ভিতরে, তারপর ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে আবার একই পথ ধরে সেগুলি বেরিয়ে আসে বাইরে। কি ঐশাচিক মৃত্যু ভাবুন দেখি একবার। একই অবস্থা হয়েছিল ক্যাম্প থেকে উদ্ধার হওয়া মৃত মানুষগুলির। এই যে লোকটি বিলাল, এর সঙ্গে একটু সাক্ষাৎ করা যাবে? তারকেশ্বরের অনুরোধে প্রশ্নটা করলেন রমানাথ। এর উত্তরে ম্যাজিস্ট্রেট কুইন সাহেব বললেন, বিলক্ষণ। বস্তুত অ্যান্ডারসনকে আমরা বলেও রেখেছি আপনাকে সহায়তা করবার জন্য। ও এখানকার কমিশনার, ও আজকে আসতে পারল না, একটা জরুরি অফিসিয়াল কাজে আটকে গিয়ে। যাই হোক, আপনারা কাল সকাল 10টায় গিয়ে আগে ওর অফিসে দেখা করে নিন। ও আপনাদের যাতায়াতের পুরো ব্যবস্থাটা করে দেবে। আমি বলে রাখব, এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ধাঙ্গিরির জঙ্গলের ভিতর মন্দিরটি যেখানে রয়েছে, সেখানে প্রতি বছর মে মাস নাগাদ বিরাট একটি পুজো ও তাকে কেন্দ্র করে 3 দিনের একটি ধর্মীয় মেলা বসে সেই 1553 সাল থেকে। পরশু থেকে সেটা শুরু হবে। গত 40 বছর ধরে ওই মেলায় শিডিউল কমিয়ে আনতে হচ্ছে ডাইনির ভয়ে। উদ্যোক্তারা দুপুরের পর মেলা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। যদিও পুজো আর মেলার দিনগুলিতে ডাইনির উৎপাতের কোনো ট্র্যাক রেকর্ড নেই। এইখানেই তো গন্ডগোলটা ডামাডোল পাকাচ্ছে জেন্টলম্যান। এমনি সময় ওই চত্বরে কোনো লোকজন বিশেষ যায় না, ফলে ডাইনির মিথ সম্পর্কে খুব একটা কিছু বোঝা যায় না। কিন্তু যে সময় ওখানে লোকের গ্যাদারিং হয়, সেই সময় ডাইনির টিকিটিরও দর্শন পাওয়া যায় না। আমরা কি তবে বুনো হাঁসের পেছনে দৌড়চ্ছি?
যাই হোক, আমি অবশ্য এখানে বাছাই করা শিকারীদের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। এই তল্লাটে যত হিংস্র জানোয়ার পাওয়া যায় সব কটাকে উড়িয়ে দিলে হয়তো সমস্যা সুরাহা হবে। তারকেশ্বরের চোখ ছিল দ্বিতীয় একটি আলোকচিত্রের দিকে। সেটি একজন সাহেবের ক্ষতবিক্ষত মৃতদেহের ছবি। এক মনে সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ভাঙা অশুদ্ধ ইংরেজি ভাষ্যে তিনি বলে উঠলেন, না। এই প্রথম তারকেশ্বরকে ইংরেজিতে কথা বলতে দেখে একটু বিস্মিত হয়েছিলেন ম্যাজিস্ট্রেট কুইন আর কর্নেল হকিন্স দুজনেই। এবারে মুখ তুলে দুইজনকে তাকিয়ে থাকতে দেখে একটু অপ্রস্তুত হয়ে গেলেন তারকেশ্বর। ভাঙা জড়ানো ইংরেজি ভাষ্যে তিনি বললেন, ক্ষমা করবেন, ইংরেজি ভাষ্য আমি এখনো শিক্ষানবিশ, এই কারণেই ইংরেজিতে দক্ষ বন্ধুবর্গের সাথে আনা। তবে একটা অনুরোধ জানাবো সাহেব, আমি না বলা পর্যন্ত অনুগ্রহ করে ওই অঞ্চলে কোনো অচেনা বহিরাগত মানুষ পাঠাবেন না। বিষয়টি কিন্তু মনে হচ্ছে না স্থানীয় লেপারদের কীর্তি বলে। আপনার এরকম সন্দেহের পেছনে কারণ? ফাইলে আটকে থাকা ছবিটির দিকে ইঙ্গিত করে তারকেশ্বর বললেন, ওই সাহেবের গলায় যে আড়াআড়ি ক্ষতস্থানটি রয়েছে তার জন্য কোনো লেপার্ডের হাতের পাঞ্জা দায়ী নয় সাহেব। ওটা মানুষের পাঞ্জার আঙুলের গোড়ায় আটকে থাকা দীর্ঘ নখের সৃষ্টি। ক্ষতচিহ্নের গভীরতা দেখুন। লেপার্ডের পাঞ্জার আঘাতে মাথা ওরকম ঝুলে যায় না। সিংহের আঘাত হলে ওরকম হতে পারত, কিন্তু ঘাতকের হাতের পাঞ্জার মাপ সিংহের পাঞ্জার থেকে অনেকটাই ছোট। তাছাড়া আপনি এখানে কোনো বাঘ বা সিংহের থাকার কথা বলেননি। উপরন্তু সিংহের আঘাতে মাথা ছাতু হয়ে যাওয়ার কথা ছিল, তা হয়নি। কোন প্রাণী আছে যার পাঞ্জা লেপার্ডের থেকেও ছোট, অথচ যার আঘাতের তীব্রতা প্রায় একটা সিংহের মতো পরাক্রমী? এ অন্য কিছু সাহেব, কোনো প্রাণী নয়। এই খুনগুলির পিছনে রয়েছে অতিলৌকিক মানুষ, তাদের খুঁজে বার করতে হবে। গুম হয়ে গেলেন দুজনেই। তাদের মুখ চোখের অভিব্যক্তি বলে দিচ্ছিল এরকম কিছু অনুমান তারাও করেছিলেন। কিছুক্ষণ পরেই সাক্ষাৎকার পর্ব শেষ হলো। রেনু ওই অভিশপ্ত ঘরটি থেকে যখন দিনের আলোয় বেরিয়ে আসি অন্যদের সাহায্য নিয়ে, প্রথমটায় অন্যদের মতো আমিও ডাইনিগুলোকে গাল পেড়েছিলাম ওদের নির্মম কীর্তির জন্য। কিন্তু ধীরে ধীরে আমার রাগ পরিণত হয় সহানুভূতিতে। ওদের সাথে যা ঘটেছে সাহেব, তা চিন্তার বাইরে। মানুষ মানুষের সাথে এরকম আচরণ করতে পারে না। এটা সেই ঘটনা যা মানুষকে নরকের দিকে ঠেলে দেয়। পরদিন সকালে কথা মতন তারকেশ্বর আর রমানাথ পুলিশ কমিশনার অ্যান্ডারসন সাহেবের সাথে দেখা করেন। সাহেবের নামটি বেশ গম্ভীর, শ্রীমান আলেকজান্ডার অ্যান্ডারসন। নামটি বেশ গালভরা হলেও ভদ্রলোক বেশ অমায়িক প্রকৃতির মানুষ। তার আচরণেই তারকেশ্বররা বুঝে গেলেন কেন এই সাহেব আগের দিন ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলোয় আসেননি। দুইজন ভারতীয় বাবু এসেছেন শুনে প্রথমটায় তাদের অপেক্ষা করতে বলা হলো বেশ কিছুক্ষণ। তারপর তাদের ডেকে পাঠিয়ে দাঁড় করিয়ে রাখা হলো কমিশনার সাহেবের সামনে। সামনের বিরাট টেবিলের কাছে দুটি পা তুলে ভালো করে আগে দুইজনকে আপাদমস্তক মাপলেন সাহেব। তারপর মুখ থেকে পাইপ নামিয়ে রেখে বিরস গলায় বললেন, গাড়ির ব্যবস্থা হয়ে গিয়েছে। জাকিয়া বলে একজন ড্রাইভার আপনাদের নিয়ে যাবে বিলালের কাছে। তবে সাথে কোনো পুলিশ প্রোটেকশন দিতে পারবো না। এখানে আগামীকাল থেকে নেটিভদের একটি মেলা শুরু হবে। ওদের নিরাপত্তার ব্যবস্থা এখন অগ্রিম কর্তব্য। তবে মোটামুটি ভালো রাস্তা, 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন গন্তব্যে। আপনারা এখন আসতে পারেন। সংক্ষেপে কথাগুলি বলে চেয়ারের হাতলে ভর দিয়ে হাতে একটি ফাইল তুলে নিয়ে সেদিকে মুখ ঘোরালেন জাদ্রেল কমিশনার অ্যান্ডারসন সাহেব। তাকে একটি নমস্কার ঠুকে বেরিয়ে আসছিলেন দুজনে। পিছনে ঘুরতেই
অস্পষ্ট গলায় বিরক্তিসূচক দুটি কথা ভেসে এলো কানে। স্নেচারমার্স, বেগার্স। মাথা ঘুরিয়ে কিছু একটা বলতে গিয়েছিলেন রমানাথ, কিন্তু হাত ধরে তাকে টেনে বের করে আনলেন তারকেশ্বর। কমিশনার সাহেবের অফিসের বাইরে বেরিয়ে এসে বেশ উষ্মা বিজড়িত গলায় রমানাথ জিজ্ঞাসা করলেন, তুমি কিছু বলতে দিলে না কেন? লোকটা বদের ধাড়ি, দুটো কথা শোনা ওর উচিত ছিল। দেখলে না, ঘরের বাইরে কাঠের টুলে বসে ওর আড়দালিয়ে আমাদের দেখে কিরকম হাসছিল। তার মানে এরকম আচরণ অন্যদের সাথে ও আগেও করেছে। বাদ দাও ভাই রমা, আমরা এখানে একটা পেট মোটা সাহেবের সাথে তর্ক করতে আসিনি। লোকটা নিজের বদরক্তের নমুনা দেখিয়ে দিল। এরপর থেকে আমরা কোনো প্রয়োজন হলে সরাসরি ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে কথা বলবো। যাই বলো ভাই তারক, এদের এবারে শিক্ষা হওয়া উচিত। আমাদের রাসবিহারী আর বাঘাযতীন যতীন মুখুজ্জে এদের নাকে যা ঝামা ঘষে দিয়েছে, লজ্জা থাকলে এক্ষুনি এদের পাত্তাড়ি গুটিয়ে নেওয়া উচিত এখান থেকে। বছরের গোড়ায় ফেব্রুয়ারি মাসে কলকাতা থ হয়ে গিয়েছিল রাসবিহারী বসু নামক একজন বিপ্লবীর পরিকল্পনাগুলি বানচাল হয়ে লোক সমক্ষে চলে আসায়। পুলিশের কাছে কিছু ইনফরমেশন অবশ্য ছিল, কিন্তু দেরাদুনের কোনো একটি সরকারি দপ্তরে কাজ করা এই বাঙালি যুবাটি যে কি গভীর জলের মাছ তা তার পাশের ডেস্কে বসা কলিগও ঘোনাক্ষরেও জানতেই পারেনি। এই কারণেই আশ্চর্য হয়ে গিয়েছিলেন সকলে। দিল্লির রাজপথে 12 সালে লর্ড হার্ডিঞ্জের উপর বোমা মারবার পরিকল্পনাকারী ও মূল চক্রী ইনিই ছিলেন। তবে লাহোর কনস্পিরেসি কেস সামনে আসবার পর বোঝা গিয়েছিল ইনি কতটা দক্ষ সংগঠক। এরই পরিকল্পনায় বিপ্লবীদের একটি বিরাট বড় সংগঠন তৈরি হয়েছিল বাংলা থেকে লাহোর অবধি। ছদ্মবেশ ধারণের সিদ্ধহস্ত এই মানুষটির স্বপ্ন ছিল ফোর্ট উইলিয়ামকে দখল করে নেওয়া ভেতর থেকে। কৃপাল সিং বলে একজন বিশ্বাসঘাতকের নাম ভেসে এসেছিল কানে। ওই লোকটি না থাকলে সত্যি ব্রিটিশ সরকারের বিদায়ের ঘণ্টা বেজে যেত এতদিনে। আর এই সূত্রেই উঠে আসে তৃতীয় আরেকজনের নামও। রাসবিহারী যদি দড়ির গিটের এক প্রান্তে থাকেন, তো অপর প্রান্তে থাকবেন ওই দ্বিতীয় বাঙালি যুবা বাঘা যতীন মুখার্জি। প্রথমজন আন্ডারডগ হয়ে যদি ভিতর থেকে কুড়ে কুড়ে খেয়ে বাইরে বেরিয়ে আসবার পন্থায় বিশ্বাসী হন, তো দ্বিতীয়জন একেবারে ধরতক্তা মার পেরেক মতবাদে বিশ্বাসী। ইনিও বাংলার বিভিন্ন বিপ্লবী সংগঠনগুলির কেন্দ্রবিন্দু ছিলেন। বিভিন্ন অ্যাসল্ট অভিযানের মূল মস্তিষ্ক ছিলেন সরকারি কর্মচারী ওই বাঙালি যুবাটি। 1908 সালে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট সাহেবকে বোমা মেরে পালানোর সময় প্রফুল্ল বলে একজন বিপ্লবীকে ধরে ফেলেন একজন বাঙালি পুলিশ অফিসার। তাকে এবং তার পুলিশ সুপার দুজনকেই উড়িয়ে দেয় বিপ্লবীরা। পরে আবিষ্কার হয় এই অভিযানের রচয়িতা ছিলেন এই বীর বিপ্লবী। মহৎ হৃদয় এই বিপ্লবীও ফোর্ট উইলিয়াম দখল করতে চেয়েছিলেন, তবে বাইরে থেকে। এর জন্য বিদেশ থেকে আধুনিক মারণাস্ত্র নিয়ে আসা, বিভিন্ন অস্ত্র দিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষিত বিপ্লবী সেনাকে কাজে লাগিয়ে দেশকে স্বাধীন করা এনার লক্ষ্য ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের গণ অভ্যুত্থানের পরিকল্পনা বানচাল হয়ে যাওয়ায় দুজনেই এখন ফেরার। বিপ্লবের স্বপ্ন আপাতত শেষ। নিজের গ্রামে থাকতে এতটা বিস্তারিত খবর পাননি তারকেশ্বর। প্রায় পুরোটাই জেনেছেন কলকাতায় এসে। যা শুনেছেন তা যদি সত্যিই হয়, তবে দেশের স্বাধীনতা সত্যিই কোনো পাঁড় মাতালের দিবাস্বপ্ন নয়, তা আসন্ন। রমানাথের মুখে এখন নাম দুটি শুনে একটু থম মেরে গেলেন তিনি। মনে মনে প্রার্থনা জানালেন ঈশ্বরের কাছে এদের অক্ষত জীবন আর নীরব দেহের জন্য। বাংলার প্রতিটি ঘরে এরকম দামাল সন্তান জন্ম নিক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। একজন তরুণ ড্রাইভার এগিয়ে এসে স্যালিউট ঠুকে দাঁড়ালেন তাদের সামনে। তার মাথার টুপিটি তেরচা করে এমনভাবে মুখের সামনে নামানো
যে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না। ভাঙা হিন্দিতে কথাগুলি বলে চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। এবারে রমানাথ তার দিকে তাকিয়ে বললেন, জাগিয়া? জি সাহেব। আমরা দুজনে এখন বিলালের বাড়িতে যাব। জায়গাটায় কতক্ষণে পৌঁছানো যাবে? ওর বাড়ি ছামলা গ্রামে সাহেব। পথ ভালো, কোনো অসুবিধা নেই। তবে বর্ষায় রাস্তাঘাট ভিজে থাকলে গাড়ি একটু ধীরে চালাতে হয়। কতক্ষণে পৌঁছবো আমরা ওখানে? আধা ঘন্টা লাগবে। বেশ, চলো। একটি সাধারণ জিপগাড়ির ব্যবস্থা করা হয়েছিল তাদের জন্য। কথা শেষ করে রমানাথ আর তারকেশ্বর দুজনেই চেপে বসলেন সেই গাড়িতে। এবারে জাগিয়া তৈরি হয়ে নিয়ে জায়গায় বসে ইঞ্জিন স্টার্ট করলেন। গাড়ি দুজন সওয়ারিকে নিয়ে এগিয়ে গেল গন্তব্যের দিকে। ছামলা গ্রামে পৌঁছে বিলালের বাড়ি খুঁজে পেতে বিশেষ দেরি হলো না। জাগিয়া এর আগের বার সাহেবদের নিয়ে আসেননি, ফলে লোকজনকে জিজ্ঞেস করে করে বাড়ি খুঁজে নিতে হলো নিজেদেরকেই। তবে সময় বিশেষ লাগেনি, আর সৌভাগ্যের বিষয় বুড়োকে খুঁজে পাওয়া গেল তার নিজের বাড়িতেই। পায়ের ব্যথা চাগার দিয়ে ওঠায় আজকে সারাদিন আর বেরোবেন না বলে ঠিক করেছিলেন। এখন তারা দুজন আশাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের কোণ থেকে দুটি আপেল দুজনকে দিয়ে তাদের খাটে বসিয়ে নিজে একটি ভাঙা টুলে বসলেন বৃদ্ধ। দুজনেই অবাক হয়ে গিয়েছিলেন অশীতিপর বৃদ্ধের অতিথি সৎকারে। ভদ্রতা ও আন্তরিকতা এখানকার লোকেদের যে একটি বিশেষ গুণ, তা যেন প্রতি মুহূর্তে অনুভব করেছেন তারা ছামলা গ্রামে ঢোকবার পর থেকে। বেশ কিছুক্ষণ একথা সে কথার পর মূল প্রসঙ্গে চলে আসেন রমানাথ। তাতে প্রথমেই হঠাৎ কথাগুলি বলে ওঠেন বিলাল। এই হঠাৎ প্রসঙ্গ উত্থাপনে চমকে ওঠেন দুজনেই। রমানাথ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন, হঠাৎ এই কথা বললেন বিলাল? এর অর্থ? খোলা জানলা দিয়ে রৌদ্রের আলো এসে পড়েছিল বিলালের মুখে। অবাক হয়ে তাকিয়ে দেখলেন দুজনে। স্পষ্ট একটি বেদনার ছাপ ছড়িয়ে পড়ল তার মুখে। মাথা নিচু করে যেন সেই বেদনা লুকিয়ে নিলেন তিনি কিছুটা সময় নিয়ে। তারপর মুখ তুলে বললেন, আমরা কিন্তু জন্মসূত্রে এখানকার পাহাড়ি লোক নই সাহেব। বাবার মুখে শুনেছি আমাদের আদি বাসস্থান মধ্যপ্রদেশে। যদিও কুলু অঞ্চলে আমাদের বসবাস দীর্ঘ সময় ধরে। ছাম্বলা গ্রামের এই বাড়িটি ঠাকুরদা নির্মাণ করেন। সাবেক রাজ্য লক্ষণপুরার অন্তর্গত ছিল এই গ্রামটি। বাপ বড় কুস্তিগির ছিলেন, খুব ভালো লাঠি চালাতে জানতেন। সেই সূত্রে জমিদার মশাইয়ের চোখে পড়ে যান। সেই থেকে উনি জমিদার বাড়ির লেঠেল। পূর্ববর্তী জমিদার মশাই মারা গেলে তার পুত্র রতন সিংয়ের আমলেও তিনিই প্রধান লাঠিয়াল ছিলেন। এভাবেই বেশ চলছিল, কিন্তু তারপর এলো 1857 সালের মিউটিনি। পুরো দেশে যেন আগুন লেগে গেল। প্রথমে সেনারা গোরাদের ধরে ধরে মারল, তারপর যখন গোরারা রুখে দাঁড়ালো শুরু হলো পাল্টা মার। যে জমি ওরা হারিয়েছিল সেই জমি একে একে ফেরত নিতে শুরু করলো গোরারা। অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে শেষমেশ সিপাহীরা দল বেঁধে পালাতে শুরু করলো। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। দিল্লি পুনরায় দখল করে নিয়ে গোরারা শুরু করলো খুঁজে মার প্রকল্প। একজন বিদ্রোহী সিপাহী খুঁজে পেলেই সাথে সাথে তাকে নিকেশ করা হলো। যাকে গোরারা সিপাহী বলে সন্দেহ করত তাকেও একই অবস্থা করত। এছাড়া ছিল সাধারণ মানুষ। রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল সেই সময় দিল্লিতে। আপনারা ধুন্ধুপন্থকে তো চেনেন সাহেব। তার নেতৃত্বে সিপাহীদের একটি বড় দল ছটকে আসে হিমালয়ের প্রত্যন্ত প্রান্তে। লুকিয়ে বেড়ায় তারা গোরাদের হাত থেকে। ধুন্ধুপন্থের একটা ইচ্ছে ছিল নিভে যাওয়া বিদ্রোহের আগুন ভবিষ্যতে আবার নতুন করে জ্বালাতে, কিন্তু সেই সুযোগ তিনি পাননি। যাই হোক,
তার অধীনস্থ সেনা দলের সবাই যে স্বজাতি প্রেমী ছিল তা নয়, কিছু সুযোগ সন্ধানী দোপে জানোয়ারও মিশেছিল সেই দলে, যারা ভিড়ের সুযোগে হাতিয়ারবদ্ধ হয়ে লুঠে আগ্রহী ছিল বেশি। সেই দলটা সুযোগ বুঝে একদিন বিচ্ছিন্ন হয়ে গেল ধুন্ধুপন্থের মূল সিপাহীদের দলটা থেকে। কিভাবে তারা জমিদার তেজা সিং আর রতন সিংয়ের বিরোধের কথা জানলো তা জানি না। কিভাবেই যে ওই হারামিদের দলটার সাথে রতন সিংয়ের যোগাযোগ হলো তাও জানি না। শুধু এটাই জানি, একদিন রাতে ওই শুয়োরের বাচ্চাগুলো দল বেঁধে আক্রমণ করলো বেলগাঁওয়ের জমিদার তেজা সিংয়ের হাভেলিতে। প্রাণ ভরে লুট করলো ওই হাভেলির কোষাগার। আর জমিদার তেজা সিংয়ের পরিবার খুব বড় ছিল না, 3 মেয়ে, একটাই ছেলে। তেজা সিং জমিদারি করতেন ধাঙ্গিরি অঞ্চলে। ওই জায়গাটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ ছিল। অনেক লোকের নজর ছিল ওর জমিদারির দিকে। বলতে নেই, যদিও আমাদের জমিদার রতন সিংয়ের লোভ ছিল তেজা সিংয়ের জমিদারির প্রতি। আমার দৃঢ় বিশ্বাস উনি গোপনে যোগাযোগ করেছিলেন পথভ্রষ্ট ওই সিপাহীদের সাথে। মোদ্দা কথা, একদিন রাত্রে সিপাহীরা আক্রমণ করেছিল তেজা সিংয়ের হাভেলি। গোরাদের সাথে মিলে উনি সিপাহীদের ধরিয়ে দিতে চান এই অভিযোগ তুলে। অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা ছিল, বরং উল্টে তেজা সিং গোপনে সিপাহীদের আহার পাঠাতেন, এই তথ্যটা আমরা পরে জেনেছিলাম। যাই হোক, সিপাহীদের আক্রমণে তছনছ হয়ে গেল তেজা সিংয়ের ঘরদোর। ওর 3 মেয়েকে সারা রাত ধর্ষণ করে তারপর ভোরের দিকে খুন করা হলো ঠান্ডা মাথায়। তেজা সিংয়ের মাথা কেটে সেই মুন্ডু ধরিয়ে দেওয়া হলো ওর স্ত্রীর হাতে। পরে তাকেও হত্যা করা হলো নির্মমভাবে। কিসের জন্য এই বিকৃত আনন্দ আর পৈশাচিক উন্মাদনা তা কেউ জানে না। হয়তো সেদিন স্বয়ং শয়তান ভর করেছিল সিপাহীদের ওই আক্রমণকারী দলের প্রতিটি সদস্যের মাথায়। মন্ত্রমুগ্ধের মতোই চুপ করে বসে রইল তারকেশ্বর ও রমানাথ উভয়ই। বিলাল থামতেই রমানাথ প্রশ্ন করেন, তারপর? এটি ছিল সর্বনাশের সূচনা সাহেব। জমিদার তেজা সিংয়ের ছেলের তখন বয়স 25 কি 26 হবে। আক্রমণের সময় উনি বাড়ি ছিলেন না। লোকমুখে প্রচলিত যে ওই ছেলেটি জাদুটোনা তন্ত্রমন্ত্রের বিষয়ে উৎসাহী ছিলেন এবং রীতিমতো কোনো এক গুরুর কাছে নাড়া বেঁধে ওই বিদ্যা চর্চা করেন। ছেলের এই দুর্মতি নিয়ে বাপ প্রচণ্ড বিরোধিতা করলে পরে ছেলে গৃহত্যাগ করেন। ওই রাত্রে তিনি কোথায় ছিলেন তা জানি না, কিন্তু পরে শুনেছি উনি নাকি ফিরে এসেছিলেন দাহকার্য সারতে। এরপরে উনি কোথায় যান, কি করেন তার কিচ্ছুটি জানি না সাহেব। বেমালুম হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন উনি। কি নাম ছিল ওই ছেলেটির? নাম জানি না সাহেব। বাপের সুপারিশে আমি ঢুকেছিলাম জমিদার রতন সিংয়ের ভৃত্য হিসেবে। ওনার হাভেলিতে 1-2বার তেজা সিংয়ের ছেলেকে নিয়ে এসেছিলেন, তখন দেখেছিলাম। এখনো যদি তিনি বেঁচে থাকেন তো উনিও আমার মতো হাড় মাস ছাড়ানো বুদ্ধা। আচ্ছা, একটা কথা বলো তো বিলাল, ওই ছেলেটি তো জমিদার পুত্র ছিল, নিশ্চিন্ত জীবন, তাহলে হঠাৎ করে উনি এরকম তন্ত্রবিদ্যার দিকে ঝুঁকলেন কেন? এর পেছনে কি কারণ? জমিদার তেজা সিং কি পারিবারিক জীবনে হিংসাশ্রয়ী লোক ছিলেন? ব্যাপারটা ঠিক তা নয় সাহেব। আমার নিজের জন্মভূমিতে শুনেছি বাগী হওয়াটা যেমন খুব স্বাভাবিক, এখানে তন্ত্রবিদ্যা ব্যাপারটাও ঠিক সেরকমই স্বাভাবিক। জঙ্গলের ভিতরে যে মন্দিরটা আছে, কাল থেকে যেখানে পুজো শুরু হবে
জানেন এর ইতিহাস? দুজনেই একত্রে মাথা নাড়তে বিলাল বললেন, আপনারা তো হিড়িম্বা রাক্ষসীর গল্প শুনেইছেন সাহেব। সেই যে রাক্ষসী যার কথা লেখা আছে পুরাণে। কথিত যে হিড়িম্ব আর হিড়িম্বা নামক দুই ভাই বোন থাকতেন জঙ্গলে, লোকচক্ষুর আড়ালে। এদের পৈতৃক পরিচয় কিছু জানা যায় না সাহেব। যেমন জানা যায় না ঘটোৎকচের মৃত্যুর পর দেবী হিড়িম্বার কী পরিণতি হলো সেই বিষয়েও। বাবার মুখ থেকে যা জানি সেটা বরং সংক্ষেপে বলি। হিড়িম্ব আর হিড়িম্বা দুই ভাই বোন থাকতেন জঙ্গলে। ভাই হিড়িম্বর গায়ে ছিল প্রভূত জোর, অসম্ভব বলশালী ব্যক্তি ছিলেন তিনি। বোন হিড়িম্বা ছিলেন গৃহকর্ম নিপুণা। তবে দুই ভাই বোনের একটি সাধারণ সাদৃশ্য ছিল, দুইজনেই তন্ত্রমন্ত্রে ছিলেন সিদ্ধহস্ত। বিভিন্ন জাদুটোনা, মারণ, উচাটন, সম্মোহনী ও বশীকরণ এইসব বিষয়ে সিদ্ধহস্ত ছিলেন তারা। তার সাথে রূপ বদলের ব্যাপারেও দক্ষ ছিলেন। লোকজনের সংস্রব এড়িয়ে চলতেন দুজনে। জঙ্গলে তাদের একা জীবন এই তথ্যের স্বাক্ষর বহন করে। তবে একটি বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন দুজনেই, তাদের দ্বারা যেন ভালো মানুষের কোনো ক্ষতি সাধন না হয় এই বিষয়টি চূড়ান্ত সতর্কভাবে নজর রাখতেন দুই ভাই বোনে। হিড়িম্ব প্রতিজ্ঞা করেছিলেন যে ব্যক্তি কুস্তিতে তাকে পরাস্ত করবেন তার সাথেই নিজের বোনের বিয়ে দেবেন। তার প্রবল শারীরিক শক্তির সামনে কেউ টিকতে পারেননি, ফলে হিড়িম্বারও বিয়ে হচ্ছিল না। এই পরিস্থিতিতে একদিন তাদের জঙ্গলে থাকতে আসেন পাণ্ডবরা 5 ভাই তাদের বনবাস পর্বে। এই সময় লুকিয়ে একদিন ভীমকে দেখেন হিড়িম্বা। তাকে তার ভালো লেগে যায়। ভীমও একদিন তাকে দেখে পছন্দ করে ফেলেন। দুজনেই বিয়েতে সম্মত হন। হিড়িম্ব বিষয়টি জানতে পেরে মল্লযুদ্ধে ভীমকে আহ্বান জানান। ভীম আর হিড়িম্বর মধ্যে ভয়ঙ্কর লড়াই বাঁধে। শেষে ভীম হিড়িম্বকে পরাস্ত করেন এবং তাকে বধ করেন। এরপর ভীম আর হিড়িম্বার বিয়ে হয়। জঙ্গলে তাদের এক পুত্র সন্তানও হয়, ঘটোৎকচ। এই ঘটোৎকচ পরবর্তীকালে পাণ্ডব কৌরব যুদ্ধে মারা যান। এই অবধি সেই বিষয়টি যা আমরা জানি। কিন্তু সেই অন্তিম যুদ্ধের পর হিড়িম্বার পরিণতি কী হলো? তিনি তো স্বামীর সঙ্গ ছাড়া পুত্র মারা গিয়েছেন যুদ্ধে। অনার্য রাক্ষসী হিসেবে তিনি আর্য সমাজে আর ফিরে যাননি। কি হলো ওই রমণীর? তারকেশ্বর আর রমানাথ দুজনেই তখন শুনছিলেন বিলালের কথা। তাদের দিকে এক পলক তাকিয়ে গলা খাঁকড়ে আবার বলতে শুরু করে দিলেন তিনি। দেবী হিড়িম্বা আর ফিরে যাননি সভ্য সমাজে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রয়ে গিয়েছিলেন জঙ্গলেই। অত্যন্ত সংযত জীবনযাত্রা আর দেবতাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাকেও দেবত্বের দিকে ঠেলে দেয়। জীবনের শেষ দিন অবধি ধর্মাচরণে নিজেকে নিয়োজিত রাখেন তিনি। একজন সাধবীর জীবনযাপন করেন। পুরাণে বর্ণিত হিমালয়ের পায়ের নিচে এটাই সেই জঙ্গল, সেই এলাকা সাহেব যেখানে ভীম হিড়িম্বর যুদ্ধ হয়। হিড়িম্বার সাথে ভীমের বিয়ে হয় আর কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করে হিড়িম্বা দেবী যেখানে মৃত্যুবরণ করেন। জঙ্গলের ভিতরে যে পাহাড়ের গুহায় বসে দেবী হিড়িম্বা তপস্যা করতেন, সেখানেই অনেককাল আগে জনৈক রাজা মন্দিরটি নির্মাণ করেন। ওই মন্দিরেই এখন পুজো হয় দেবীর। ডাইনির উপদ্রবটা কি ওইখানেই হচ্ছে? নড়েচড়ে বসে ভাঙা হিন্দিতে প্রশ্নটা করলেন তারকেশ্বর। এতক্ষণ চুপ করে বসেছিলেন তিনি। প্রশ্ন করাতে এবারে বিলাল তার দিকে ফিরে বললেন, না সাহেব, ওই মন্দিরটি বহু প্রাচীন
তাছাড়া হিমালয়ের নিচে এই পুরো জঙ্গলটি জুড়ে যারাই তুকতাক বা তন্ত্রবিদ্যা অভ্যাস করে তারাই হিড়িম্বা দেবীকে লৌকিক মা জ্ঞানে পুজো করে। সেখানে খোদ ওনার আস্তানাতে এসব বদমাইশি কেউ করবে না সাহেব। তাহলে তোমাদের উপর আক্রমণটা কোথায় হয়েছিল? ম্যাজিস্ট্রেট সাহেব বলছিলেন একটা সরাইখানা থাকবার কথা। ধাঙ্গিরিতেই আরও একটি প্রাচীন মন্দির রয়েছে। জায়গাটি ঘন জঙ্গলের ভিতরে। রোটাক বলে ছোট একটি পাহাড় রয়েছে জঙ্গলের ভিতরে। ওর সামনে একটি জলাশয় রয়েছে সাহেব। জঙ্গলে এত জীবজন্তু রয়েছে, কিন্তু তারা নাকি ওই জলাশয়ের দিকে ভুল করেও যায় না। আমাদের গাঁও বুড়োদের মুখে শুনেছিলাম উঠতি বয়সে ওই মন্দিরটা নাকি কালা জাদু অভ্যাসের জন্য বিখ্যাত। ওই জলাশয়ের জলটাও কালো, আর তাতে নাকি মরার খুলি ভাসে সর্বক্ষণ। অনেক কাল আগে কোনো শক্তিশালী কাপালিক স্থানীয় কোনো জমিদারের মেয়েকে অপহরণ করে জমিদারকে দিয়ে ওই মন্দিরটি নির্মাণ করান। মজার কথা, কীর্তিতে জমিদারের মেয়েকে তার বাপের কাছে না পাঠিয়ে ওই মন্দির প্রাঙ্গণেই সেই যুবতী মেয়েকে বলি দেন পাতালের কোনো এক দেবতার নামে উৎসর্গ করে। কন্যাহারা সেই প্রাচীন ভূস্বামী জমিদার এরপর খেপে গিয়ে স্বহস্তে বধ করেন সেই কাপালিক। সেই থেকে জায়গাটি এরম অশুভ পরিত্যক্ত। যে 3 জন শিকারীকে জমিদার মশাই রতন সিং ভাড়া করেছিলেন তাদের নিয়ে আমরাই পৌঁছই ওই জঙ্গলের ধারে। ওদের জঙ্গলের মধ্য দিয়ে হাঁটা পথটি সিধা দেখিয়ে দিয়ে তারপর আমরা আশ্রয় নিই ভাঙা সরাইখানায়। 1 মিনিট দাঁড়ান সাহেব। জমিদার মশাই আমাদের বোঝবার সুবিধার জন্য 2টি মানচিত্র দিয়েছিলেন। একটা মানচিত্র ওই শিকারীদের দেওয়া হয়েছিল, দ্বিতীয়টা এতগুলি বছর ধরে আমার সাথেই রয়েছে। শুধু একটা কথা বলো বিলাল, ওই ভয়ঙ্কর রাতে ওই বিভৎস পোকার আক্রমণ থেকে তুমি প্রাণে বাঁচলে কিভাবে? তারকেশ্বরের প্রশ্নের উত্তরে কিছুক্ষণ ভুরু কুঁচকে চিন্তান্বিত মুখে থম মেরে বসে সেই রাতটাকে যেন পিছনে ফিরে দেখলেন বিলাল। তারপর মাথা নাড়তে নাড়তে বললেন, এই ব্যাপারটা এই একটি ব্যাপার রয়েছে যা আমি কোনোদিন বুঝতে পারিনি সাহেব। ওই দিন আসবার সময় একটা গর্তে পা পড়ে পা মুচকে গিয়েছিল। সরাইখানার ভিতরে একপাশে ছোট একটা আগুনের কুণ্ড জ্বালিয়ে পা সেঁকছিলাম ওখানে বসে। যখন সামাদ বলে ওই 3 জন শিকারীর একজন ফেরত এলো, তাকে দেখতে সকলেই উঠে গিয়েছিল দরজার দিকে সাহেব, কিন্তু আমি বসেছিলাম জায়গায়, উঠতে পারিনি। তারপর যখন পোকাগুলো আক্রমণ করলো সবাইকে, সে এক ভয়ঙ্কর দৃশ্য। বলু বলে লাকড়ার একজন সহযোগী ছিল। লাকড়া ছিল আমাদের দলটির দলপতি। পোকাগুলি যে বুলুর শরীরে কখন ঢুকলো তা জানি না। আমি শুধু দেখলাম ওর মুখ দিয়ে, কান দিয়ে, নাকের ভুঁটো দিয়ে শরীরের আরও অসংখ্য জায়গায় ছেঁদা করে বাইরে বেরিয়ে এলো এক ঝাঁক কালো পোকার দল। ওগুলো দেখে মনে হচ্ছিল যেন ছোট ছোট গুবড়ে পোকার দল। আমার দিকে মুখ করে দাঁড়িয়ে অস্পষ্ট গলায় ওর সেই অসহায় আর্তনাদ, 2 হাত ওদিকে অসহায়ের মতো ঝাপটানো প্রবল যন্ত্রণায়। আমি ওই ভয়ঙ্কর দৃশ্য দেখে মুখে কিছু বলতে পারিনি। থ হয়ে সামনের দিকে শুধু তাকিয়েছিলাম নির্বোধের মতো। তারপরই আমি জ্ঞান হারাই। তোমাকে কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? সরাইখানা থেকে? আগে না সাহেব, ওই সময় ওই এলাকার ডাইনির উৎপাত এত বেড়ে গিয়েছিল যে লোকে দিন মানেই সরাইখানা বা জঙ্গলের ধারে কাছে ঘেঁষতে চাইতো না। আশেপাশের গ্রামগুলো তো ডাইনির অত্যাচারে ফাঁকাই হয়ে গিয়েছিল।
আমার জ্ঞান ফিরে আসে পরদিন সকালে। ওই মচকানো পা নিয়েই কোনো মতে বেলগাঁও অবধি আসে। ওখান থেকেই জমিদার মশাইয়ের লোকরা আমাকে উদ্ধার করে কাছাকাছি লাউডিং গ্রামে নিয়ে আসে। ওই গ্রামে তখন লোক থাকতো। ওখান থেকেই একটি শকট নিয়ে আমরা লক্ষণপুরায় ফিরে আসি। একটা কথা সাহেব, কি? ওই রাত্রে যদি আমি অজ্ঞান না হয়ে যেতুম, তবে আমিও মৃতদেহের দলে পড়ে থাকতাম গাদাগাদি করে। আমাদের দলপতি ছিল লাকড়া। ও বোধহয় কোনো মতে বেঁচে গিয়েছিল পোকাদের আক্রমণ থেকে। আহত অবস্থায় সম্ভবত রাত্রেই ও পালাতে গিয়েছিল সরাইখানা ছেড়ে। পরদিন সকালে ওর দেহটা আমি বেরোতে গিয়েই দেখতে পাই। শক্ত হয়ে এসেছে শরীর, ঘাড় মাথা পুরো উল্টো দিকে ঘোরানো, জিভ ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, চোখ উল্টে ওপরে উঠে গিয়েছে যন্ত্রণায়। শরীরে সম্ভবত কোনো রক্ত ছিল না ওর, কারণ দেহটা পুরো কাগজের মতো সাদা হয়ে গিয়েছে। ও ভয়ঙ্কর সেই দৃশ্য, যা যা আজও আমাকে তাড়া করে। আমি যদি অজ্ঞান না হয়ে যেতাম, তাহলে আমিও হয়তো রাত্রে বেরিয়ে আসতাম সরাইখানা ছেড়ে। তাহলে আমিও হয়তো। আর কথা বলতে পারলেন না বৃদ্ধ। চুপ করে গেলেন তিনি তৎক্ষণাৎ। বোধহয় অতীত স্মৃতি বেদনার্ত করে তুলেছিল তাকে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে এবারে টুল ছেড়ে উঠতে উঠতে তিনি বললেন, আমি বরং আপনাদের মানচিত্রটা দিয়ে দিই। জমিদার রতন সিং মশাই আর কোনোদিন ফেরত চাননি ওটি। অবশ্য ফেরত চাইবার অবস্থাতেও তিনি ছিলেন না কোনোদিন। ওই ঘটনার মাস দুয়েক পর একদিন রাত্রে রহস্যময়ভাবে আগুন লেগে সপরিবারে পুড়ে মরেন রতন সিংজি। অত বড় বংশে বাতি জ্বালানোর জন্য আর কেউ বেঁচে থাকেননি। তুমি তখন হাভেলিতে ছিলে না বিলাল? রমানাথের প্রশ্নের উত্তরে বিষণ্ণভাবে একবার তার দিকে তাকিয়ে বৃদ্ধ বিলাল বললেন, পা মুচকে একটা শিরা ছিঁড়ে যায় সাহেব। পা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। আমি যে হেঁটে লাউডিং গ্রামে ফেরত আসি, তা কেবল অসম্ভব মনের জোর আর বাগেলার বর্ষাটার সাহায্যে। এখনো শীতের সময় মাঝে মধ্যে পায়ের ব্যথা চাগার দিয়ে ওঠে, হাঁটতে কষ্ট হয়। জমিদার মশাই আমাকে কয়েকদিন পর প্রচুর অর্থ দিয়ে ছুটি করে দেন। কথাগুলি বলে কোনো মতে লেংচে ঘরের ভিতরে রাস্তার ধারে জানলার কাছে যান বৃদ্ধ। সেখানে একটি কাঠের দেরাজ ছিল। সেই দেরাজ খুলে ভেতর থেকে একটি জীর্ণ হাতে আঁকা মানচিত্র বের করে আনেন তিনি। সেটিকে হাতে ধরে সাবধানে কাঠের পাল্লাটি ঠেলে বন্ধ করতে যাবেন, এমন সময় তার চোখ পড়ল রাস্তার দিকে। তারকেশ্বররা বসেছিলেন পিছন দিকে। বিলালের মুখ দেখতে পাননি তারা, কিন্তু যা দেখলেন। কাঠের দেরাজের পাল্লার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে একটানা বেশ কয়েকটি মুহূর্ত স্থাণু হয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন বিলাল। যেন অত্যন্ত মনোযোগ দিয়ে কিছু দেখছেন তিনি। এভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হঠাৎ আচমকা বলা নেই কওয়া নেই পিছনে একবার টাল খেয়ে হঠাৎ হুড়মুড়িয়ে মেঝেতে পড়ে গেলেন বৃদ্ধ বিলাল। রমানাথকে সাথে নিয়ে তারকেশ্বর দৌড়ে গেলেন তার কাছে, কিন্তু মেঝেতে শায়িত বিলালের মাথাটা কোলে তুলে নিয়েই তারকেশ্বর বুঝলেন গল্প শেষের মুখে। মুখ ভর্তি গ্যাঁজলা আর প্রবল শ্বাসকষ্ট নিয়ে কোনো মতে হাঁপাতে হাঁপাতে জোর করে অর্ধস্ফুট স্বরে বিলাল বললেন, ये कोई से अभी भी जाओ वापिस वापिस वो वापिस वहाँ
ও वापिस आया क्यों कैसे? আর কথা বলতে পারলেন না বৃদ্ধ। এক দলা রক্ত বেরিয়ে এলো তার মুখ দিয়ে। মাথাটা একপাশে কাত হয়ে গেল তার একটি হেঁচকির শব্দ তুলে। তার আগেই অবশ্য একটি পরিচিত দুর্গন্ধে ভরে উঠল ঘর। গয়া, এর পেট পরিষ্কার হয়ে গেছে ভাই তারক, কিন্তু কি হলো বলো তো? এই তো দিব্যি ভালো ছিল, কথা বলছিল, এরই মাঝের হার্ট অ্যাটাক এলো কি করে? আরে শেষের কথাগুলোরই বা মানে কি? বৃদ্ধের চোখগুলি খোলা ছিল, একরাশ আতঙ্ক লেগেছিল সেই চোখে। স্থির চোখে সেই দিকে তাকিয়ে উদাসীন গলায় তারকেশ্বর বললেন, এমন কিছু দেখেছিল বিলাল যা ওর কাছে মূর্তিমান আতঙ্ক ছিল, যা ও চোখের সামনে দেখবে বলে আশাই করতে পারিনি। জানলা দিয়েও বাইরে তাকানোর সময় সেই বিভীষিকার চোখে পড়ে। কিন্তু কি দেখেছিল? বিলালের দেহের পাশ থেকে উঠে এবারে খোলা জানলা দিয়ে বাইরে তাকালেন তারকেশ্বর। বিলালের বাঁ হাতে ধরা মানচিত্রটি অবশ্য তার আগেই টেনে বের করে নিজের পকেটে নিয়েছিলেন উনি। এখন খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে অন্যমনস্ক গলায় তারকেশ্বর বললেন, জানলার বাইরে ফুটপাচেক দূরেই রাস্তা, ওই তো আমাদের গাড়ির ঠিক মুখটাতেই দাঁড়িয়ে। জাগিয়া গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে এদিকেই। পেছনের রাস্তার ও প্রান্তে একটা ঘন অসত্য গাছ, ওদিকে দুটো বাড়ি। একটা বাড়ির সামনে বিশাল একটা পাহাড়ি কুকুর নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আর কিছু তো নেই। বিলাল ভয় পেল কাকে, কি দেখে? এই উত্তরটা হয়তো আর কখনো জানা যাবে না। রমানাথও উঠে এসে দাঁড়িয়েছিলেন জানলার সামনে। বাইরের দৃশ্যটা দেখে নিয়ে শান্ত গলায় তিনি বললেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না। ভাই তারক, জাগিয়াকে বলে এখন লোকাল থানায় আগে খবর পৌঁছে দিয়ে আসতে হবে। আমরাই তো আবার শেষ ব্যক্তি যারা বিলালকে শেষ জীবিত অবস্থায় দেখেছে। তুমি একটা কাজ করো ভাই রমা, জাগিয়াকে নিয়ে তুমি পুলিশ চৌকিতে গিয়ে খবরটা দাও, ততক্ষণ আমি ঘাটি আগলে বসে থাকছি। বেশ কিছুক্ষণের কথাবার্তার পর জাগিয়াকে সঙ্গে নিয়ে রমানাথ বেরিয়ে গেলেন জিপটা সাথে নিয়ে। তারকেশ্বর একা বসে রইলেন বিলালের ঘরে। বিলালের মরদেহটি একইভাবে অবশ্য পড়ে রইল ঘরের ঠান্ডা মেঝেতে, বেদনাবহ একটি মুহূর্তের সাক্ষ্য হয়ে। এ কি গায়ত্রী দেবী, আপনি হঠাৎ এরকম অবেলায়? বিলালের ঘরে বসে রমানাথের পুলিশ নিয়ে আসবার জন্য প্রতীক্ষা করছিলেন তারকেশ্বর। বাইরের দরজাটা বাইরে থেকে হুড়কো টেনে দিয়ে যেতে বলেছিলেন তিনি, যাতে অবাঞ্ছিত কেউ হুট করে ঢুকে না পড়ে। তাই করে চলে গিয়েছিলেন রমানাথ। ফাঁকা অন্ধকার ঘরে বসে তাদের জন্য প্রতীক্ষা করতে করতে হঠাৎ কেমন যেন ঘোর লাগলো চোখে। তারপরেই ঘরে অশরীরীর উপস্থিতি টের পেয়ে সেদিকে মাথা ঘুরিয়ে গায়ত্রী দেবীকে দেখে বিস্মিত হয়ে প্রশ্নটি করে বসেন তিনি। উত্তরে গায়ত্রী দেবী বললেন, প্রতিবারই ভাবি চুপি চুপি এসে চমকে দেব তোমাকে, কিন্তু প্রতিবারই তুমি আমার উপস্থিতি টের পেয়ে যাও কিভাবে? আপনাকে দেখার জন্য আমার জাগতিক দুটি চোখের প্রয়োজন পড়ে না দেবী, তার জন্য আমার মনের দর্পণই যথেষ্ট। আমরা সমসাময়িক হলে আমাদের দুটি পৃথক মন এক জায়গায় এসে নিশ্চয়ই মিলত তারক। তুমি আমি আমরা দুজনেই জানি তন্ত্রবিদ্যার নেপথ্যে রয়েছে অতি উচ্চস্তরের সূক্ষ্ম বিজ্ঞান, যার অস্তিত্বের নাগাল এখনো পায়নি সাধারণ মানুষজন। কিন্তু কিছু কথা আমার জাগতিক দেহের মনে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে।
তার মধ্যে এটিই বোধহয় সবচেয়ে ওপরে। সূক্ষ্ম দেহে থাকলেও আমরা একে অপরের প্রতি এরকম অমোঘ আকর্ষণ অনুভব করি কি করে? আকর্ষণ তো স্থূল দেহের ব্যক্তিগত সম্পত্তি। আমাদের সূক্ষ্ম দেহে এই অনুভূতিটা সংক্রামিত হলো কি করে? হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখনো যথেষ্ট পরিণত নই দেবী। শুষ্ক দেহে কাল ভ্রমণের এই শক্তিটি আমার ভিতরে পরিশীলিত করেছিলেন ছবি পাগলি। আপনার সাথে আমার সাক্ষাৎ এই সূত্র ধরেই। কিন্তু কিছু ভালোবাসা বোধ হয় বহু যুগের ওপার হতে কালের সীমানা অতিক্রম করে স্থায়ীভাবে মনের ভিতর গেড়ে বসে। না হলে কিভাবে সম্ভব একজনের আসন্ন বিপদ আরেকজনের টেরে? কথা বলতে বলতে আচমকা থেমে গিয়ে প্রশ্নবোধক চোখে গায়ত্রী দেবীর দিকে তাকালেন তারকেশ্বর। তাকে থেমে যেতে দেখে এবারে তিনি বললেন, তুমি ঠিকই ধরেছ তারক। এমন একটি বিপদ এগিয়ে আসছে যার কোনো সমাধান দেখতে পাচ্ছি না। প্রতিপক্ষ এবারে ভয়ঙ্কর শক্তিশালী। প্রাচীন একটি পবিত্র আত্মার বলে বলিয়ান হয়ে এগিয়ে এসেছে ওই শক্তি। তার সাথে যোগ হয়েছে ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন। সবচেয়ে বড় কথা, শত্রুর মনে এবারে লোভ কাজ করছে না, যাকে উপজীব্য করে আমরা যুদ্ধ জয়ের দিকে এগিয়ে যাব। ভয়ঙ্কর প্রতিপক্ষ অকলুষিত নির্দোষদের ক্ষমা করতে জানে, কিন্তু যে শরীরে বিন্দুমাত্র পাপ রয়েছে, যে হাত অন্যকে বঞ্চিত করেছে তার ন্যায্য প্রাপ্য থেকে একবারের জন্য, তাদের উপর প্রায়শ্চিত্ত বর্ষণ করতে পারে বারংবার। এর অর্থ দেবী, এরা কি তবে ঈশ্বরের বার্তাবাহক হিসেবে কাজ করছে? কিন্তু সে পথ তো হিংসাশ্রয়ী। অহিংস পথেই তো ঈশ্বরের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নির্বাচিতরা। তবে এটাই তো সবচেয়ে বড় প্রহসন তারক। এই কারণেই তো বলা, শত্রুর মনে পার্থিব কোনো বস্তুর প্রতি লোভই কাজ করছে না যা দিয়ে তাকে প্রতিহত করা সম্ভব। সোনা দানা, হিরে জহরত, ক্ষমতা, ঐশ্বর্য, তুচ্ছ এই মানবিক প্রবৃত্তিগুলির ঊর্ধ্বে উঠে গিয়েছে এদের জাগতিক সত্তা। এদের একমাত্র লক্ষ্য অবিচার রোধ। তার জন্য হিংসার প্রয়োগ ঘটাতে বিন্দুমাত্র পিছপা হচ্ছে না ওরা। আপনি এতটা নিশ্চিতভাবে কথাটা বলছেন কিভাবে দেবী? আপনি কি নিশ্চিত? 100%। এই রহস্য ভেদের জন্য তোমার ডাক পড়বে তা আমি আগেই জানতাম। এই কারণে প্রতিটি মৃত ব্যক্তির অতীতে আমি ঢুঁ মারি। যারা মারা গিয়েছেন তাদের প্রত্যেকের আত্মার রং কালো, কয়েকজনের আত্মা ঘোর কৃষ্ণকায়। তুমি তো পরমেশ্বরের বিধান জানো তারক। জাগতিক জীবনে যারা দুষ্কর্ম করে এসেছে তাদের আত্মার রং কালো হয়ে যায়। এরা অতীতে পাপ করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এতক্ষণে বুঝেছি দেবী, কেন দলের বাকি সকলে মারা পড়লেও বিলাল বেঁচে ছিল। অন্যদের মতো পাপী ছিল না বিলাল, ফলে ডাইনি ওর কোনো ক্ষতি করতে পারেনি। ওকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল কারণ ওর আত্মা সাদা ছিল। ওই ডাইনিরা নিঃসন্দেহে ওরা আত্মার বর্ণনিরীক্ষে বিচার করছে কে থাকবে আর কে মারা যাবে। কিন্তু সত্যিই তো, যে মনে কোনো বৈষয়িক ব্যাপারে কোনো লোভ নেই, কোনো চাহিদা নেই, এরকম প্রতিপক্ষকে আমরা পরাস্ত করব কি করে? এর উত্তর একমাত্র সর্বোচ্চ স্তরের দেবতারাই দিতে পারেন তারক। আমাদের সাধারণ বিচার বুদ্ধিতে এই ধাঁধার সমাধান না খোঁজাই ভালো। এই ধাঁধার সূচনা এত প্রাচীন, এত রহস্যময় যে সাধারণের মানদণ্ডে
পাপ পুণ্য বিচার করলে হবে না। তুমি আসতে পারবে? নিশ্চয়ই। বসার টুলটি থেকে মেঝে স্থির হয়ে বসে দুটি চোখ বুঝলেন তারকেশ্বর। একটু পরেই তার সূক্ষ্মদেহ স্থূলদেহকে ছেড়ে উঠে এসে ধরে নিল গায়ত্রী দেবীর বাড়িয়ে দেওয়া হাত। এবারে একত্রে তারা দুজনেই মিলিয়ে গেলেন সামনে হঠাৎ কেন্দ্রীভূত হওয়া এক উজ্জ্বল আলোর কুণ্ডে। পরক্ষণেই মিলিয়ে গেল সেই আলো তারকেশ্বরের প্রস্তরের মতো নিথর দেহটিকে ঘন অন্ধকারের মধ্যে পিছনে ফেলে রেখে।